ভূত বাগানের কথামালায় শুনছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের বাংলা গল্প মতি নন্দী রচিত কোনি। আজ গল্পটির নবম অধ্যায় পরিবেশিত হচ্ছে। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারল। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না। মাথা ফাটিয়ে দেবো তোর। মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। কিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কনি পাড়ের কাছে এগিয়ে আসছে। ক্ষিতীশ দু হাতে লগাটা তুলে জলে আঘাত করল। কনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়ল। আবার সে লগাটা দু হাতে উঁচু করে জলে আঘাত করল। মাথা ভেঙে দেব। জল থেকে উঠবি তো মরে যাবি। এখনো 200 মিটার বাকি। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পাড় ধরে ছুটল। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা, খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ও বেলা আমি পুষিয়ে দেব। কনি ফোপাচ্ছে। কোনো কথা শুনতে চাই না। আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি, আজ তোকে উঠতে দেব না। প্ল্যাটফর্ম ধরা দু হাতের মধ্যে মুখটা গুজে কনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমলাদিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে। কমলাদিঘির ভিতরের পথ দিয়ে পথিকদের আনাগোনা। তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে। কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। কনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশও লগা হাতে পাড় ধরে পূব দিকে ছুটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছেই কনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখলো। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড় বিড় করে আপন মনে বকে যাচ্ছে। জানি রে, জানি কষ্ট হচ্ছে। হাত পা খুলে আসছে, কোল যে ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস, খিদে যখন থাবা মারে, ছিঁড়ে ছিঁড়ে খায়, তখন কেমন লাগে। তুই পারবি, তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট, ফাইট কনি, ফাইট। মার খেয়ে খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ। ওটাকে হারিয়ে দে। কাম অন কনি, জোর জোর, আরো জোর। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কনি। খিদে তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমলা দিঘিকে টক বক করে ফুটিয়ে তুলতো রাগে। মানুষের ক্ষমতার সীমা নেই রে। ওরে পাগলা বলেছে বলুক। মূর্খ, মূর্খের দল সব। ঘন্টাখানেক আরামে হাত পা ছড়িয়ে ওরা চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে। ট্রেনিং, ট্রেনিং।
আরো 50 মিটার এখনো যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, দেখবি কি অবাক করে দেবে তোকে। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল, সোনার মেডেল ফেডেল কিচ্ছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলো ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। কনি সাঁতার শেষ করে দু হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো, দু চোখে ঘৃণা আর আক্রোশ। ক্ষিতীশ সেটা লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা তুলে বসলো। এটা কনির লগবুক। প্রতি বেলায় ট্রেনিংয়ে কাজের ও সময়ের হিসেব ছাড়া খাওয়ার, ওজনের, নাড়িদের স্পন্দনের, রক্তে হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন, ভিটামিন, ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখল কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটার খুলতে হয়। দোকান ঝাড় দিয়ে, কাউন্টার মুছে, কুজোয় জল তুলে তাকে 5 মাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। 7 থেকে আবার প্রজাপতিতে। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে করে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ভাইয়ের কাছে। কনি মাইনে পায় 40 টাকা। আজ কনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না। কনি এক এক করে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদেয় তখন সে ঝাপসা দেখছে, পা টলছে। তার খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গা তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি, বৌদি, একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। কনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার এক পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাট কেনার জন্য। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাস্তে পাঠাবার জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাট। ছাট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওরা দৈনিক প্রায় 3-4 কিলো কেনে। ক্ষিতীশ টাকা লাভ করে 6-7টি। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল। কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমায়। জড়সড়ো হয়ে কনির মা বলল। ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কখন কনি ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে নিচে বলবো না। কাল রাতে
কোনি যাত্রা শুনতে গিয়েছিল। রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। হুম। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রাখো আজই, কাল সকালে কনির হাতে দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মায়ের হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তো করা হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস। সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতো জীবন যাপন করতে হবে। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর, যাত্রা নিশ্চয়ই দেখবে। কিন্তু এখনে এই ট্রেনিং এর সময় নষ্ট করে বিশ্রাম নয়, ওগুলো তোমায় বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখল লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু। বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমিয়েছিল। আজ ওকে খুব খাটিয়েছি। তাতে আমার লাভ কি? 5,000 টাকা বাঁচিয়ে দিয়েছ, অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয়? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে কনি মেঝে অকাতরে ঘুমোচ্ছে, বালিশের বদলে দুটি হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলোতে লাগলো। একটু পরেই কনি নড়ে উঠল, আরো গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়ল শোনার জন্য। দাদা, দাদা। হ্যাঁ, একটা পাতলা হাসি কনির মুখে। আমায় কুমির দেখাবে বলেছিলে। আরো অনেক জায়গায় আমরা যাব। বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ। তারপর যাবি আরো দূরে টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। ঘুমের মধ্যে কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদা আমায় কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরো কষ্ট দেব রে, আরো দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। সেদিন কনির ট্রেনিংও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেঁচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা তিনেক ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বোতলটা আনতে হতো। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 ছেলে মেয়ে হইচই করে হাজির হলো। সঙ্গে একজন টিচার, দুজন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহলের মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবোচ্ছে। খিদা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা, ওখান থেকে জল দিচ্ছে। দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখল কনি তাকে কিছু বলতেই তিনি কনিককে আপাদ মস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাতেই কনি অপ্রতিভ হয়ে ফিরে এলো। দিল না তো? কনির মুখ থমথমে।
শুধু বলল, বড়লোকের মেয়েদের স্কুল। তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতূহলের সুরে বলল। বড়লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো। এইসব ধারণা এইটুকু কোণের মধ্যে ঢুকলো কি করে? তোকে কে বলল বড় লোকরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল, টাকা থাকতে সবাই খাতির করে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা ২-৪ পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন, বলে ছুটতে ছুটতে এগোলো। হাতে জল ভরা প্লাস্টিকের ২টি গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরল কনির সামনে। কনি তখন অদ্ভুত আচরণ করে বসলো। ধা করে সে গ্লাসে আঘাত করলো হাত দিয়ে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়ল। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কনি হন হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। নিশ্চয়ই নিশ্চয়ই। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিচ্ছু বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে। নিছকই পরিচিতদের সঙ্গে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির হিংস্র আক্রোশটা ভোঁতা করে দেওয়া ঠিক হবে না। এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। ক্ষিতীশ তাই বকুনি দেবার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? বলল, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তো, তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করল কনি জল থেকে উঠতে দেরি করছে। গল্পের পরবর্তী অংশ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।